আমরা করছি ক্লাস 10 এর ফিজিক্যাল সায়েন্স ক্লাস। আমাদের রিভিশন ক্লাস চলছে, আজকে রিভিশন 8। আমরা অন্যান্য যে রিভিশন ক্লাসগুলো করেছি সেটার মতোই আজকের ক্লাসটা। আজকে আমরা ধাতুবিদ্যা বা মেটালার্জি চ্যাপ্টারটা রিভিশন করব। যেরকমভাবে আমরা 3টে বিভাগে ভাগ করে আমাদের রিভিশন ক্লাসটা করে থাকি, যার মধ্যে এ হচ্ছে দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন, যেটা সাধারণত 2-3 নম্বরের প্রশ্ন থাকে, যেটা 3 নম্বরটাকে 2+1 এরকমভাবে ভেঙেও থাকে, আবার 3 নম্বর হিসেবেও থাকে। তো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন যেরকম বেশি প্রবণতাটা হচ্ছে 2+1 এইভাবে থাকার। তো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্ন নিয়ে এসছি আমি কিছু এই চ্যাপ্টার থেকে, আগে সেগুলো আলোচনা করব, তারপর আস্তে আস্তে সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন এবং বহু বিকল্প উত্তর ভিত্তিক প্রশ্ন বা এমসিকিউতে আমরা যাব। তো দীর্ঘ উত্তর ভিত্তিক প্রশ্নের মধ্যে প্রথম যে প্রশ্নটা রেখেছি, সব আকরিকই খনিজ কিন্তু সমস্ত খনিজ আকরিক নয়, এটা ব্যাখ্যা করতে হবে। এই ব্যাখ্যাটা করতে হবে। ব্যাখ্যা করতে গেলে দেখো, প্রকৃতিতে বিভিন্ন ধাতব যৌগকে পাথরের মতো কঠিন অবস্থায় ভূগর্ভের নিচে অথবা ভূগর্ভের উপরে পাওয়া যায়, যার মধ্যে থেকে ধাতুগুলোকে নিষ্কাশন করা হয়। এই পদার্থগুলোকেই প্রকৃতিতে যে পাওয়া যায়, এই প্রাকৃতিক পদার্থগুলোকেই খনিজ বলা হয়। কিন্তু কোনো কোনো খনিজ পদার্থ থেকে খুব সহজে এবং সুলভে অর্থাৎ কম খরচে নির্দিষ্ট কোনো ধাতু নিষ্কাশন যদি সম্ভব হয়, তাহলে সেই খনিজ পদার্থকে আকরিক বলা হয়। তাহলে দেখো, সমস্ত আকরিকে খনিজ পদার্থ তো অবশ্যই হতে হবে, তা নাহলে ধাতু নিষ্কাশন সম্ভব নয়। কিন্তু সমস্ত খনিজকেই আমরা আকরিক বলতে পারবো না ততক্ষণ অবধি যতক্ষণ না সেই খনিজ থেকে সুলভে এবং সহজে ধাতুটা নিষ্কাশন করা সম্ভব হবে। যেমন একটা উদাহরণ দেওয়া যেতে পারে, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে অ্যালুমিনিয়ামের বক্সাইড যে খনিজ পদার্থটা আছে, এটাকে আকরিকই বলা হয়, কারণ ওটা থেকে অ্যালুমিনিয়াম সহজে সুলভে নিষ্কাশন করা সম্ভব। কিন্তু অন্য কোনো খনিজ পদার্থ যেমন চায়না ক্লে, এটাকে বলা যাবে না আকরিক, কারণ এখান থেকে অ্যালুমিনিয়াম উপস্থিত থাকলেও সেখান থেকে সহজে কম খরচে অ্যালুমিনিয়াম নিষ্কাশন সম্ভব নয়। এরকম একটা উদাহরণ দিয়ে দিতে পারো, তাহলে উত্তরটা বেশ ভালো হবে। পরের যে প্রশ্ন, কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে আয়রন বা লোহাকে কী কী শ্রেণীতে ভাগ করা যায়, এর মধ্যে কোনটি বিশুদ্ধতম? আচ্ছা, কার্বনের পরিমাণের উপর ভিত্তি করে আমরা কি করতে পারি, লোহাকে মোটামুটি 3টে ভাগে ভাগ করা যায়, 3টে শ্রেণী। একটা হচ্ছে কাস্ট আয়রন বা ঢালাই লোহা, যার মধ্যে কার্বন থেকে 2 থেকে 4.5% মতো। রট আয়রন বা পেটা লোহা, কার্বন থেকে 0.1 থেকে 0.15%। তারপরে স্টিল বা ইস্পাত, কার্বন থেকে 0.15 থেকে 1.5% মতো। এই 3 প্রকার আয়রনের মধ্যে রট আয়রন হচ্ছে বিশুদ্ধতম। এই যে রট আয়রন বিশুদ্ধতম বলা হলো, তারপরে আরও একটা প্রশ্ন রয়েছে যে কোন ধাতু জোটটি ব্রোঞ্জ ও বেল মেটাল উভয় ধাতু সংকরে উপস্থিত। কপার এবং টিন, এই ধাতু জোটটা ব্রোঞ্জেও থাকে, বেল মেটালেও থাকে, দুটো ধাতু সংকরের মধ্যে উপস্থিত দেখতে পাওয়া যায়। আচ্ছা, 3 নম্বর প্রশ্ন, কোনো একটি ধাতু অপেক্ষা তার কোনো ধাতু সংকর ব্যবহারের দুটি সুবিধা কি কি? অ্যালুমিনিয়ামের দুটি সংকর ধাতুর নাম লেখো। এখানে আমার একটা কথা বলার আছে, সেটা হচ্ছে যে কোনো এখানে যে ধাতুগুলো তোমরা পড়ছো, প্রত্যেকটা ধাতুর কিন্তু দুটো করে অন্তত আকরিক, তার সংকেত, এবং দুটো করে সংকর ধাতু, তার মধ্যে কী কী ধাতু উপস্থিত, তার ব্যবহার, এগুলো কিন্তু একটা চার্ট করে পড়া উচিত। তো এখানে আমি এত প্রশ্ন তো এখানে আনতে পারিনি, আমি তোমাদের উদাহরণ হিসেবে ধরো আমি বলতে চাইছি যে আমি এখানে হয়তো অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর কথা বলেছি, কিন্তু বাকি যে সমস্ত ধাতুগুলো রয়েছে তোমাদের এই চ্যাপ্টারে, তাদেরও যে সমস্ত সংকর ধাতুগুলো হয় সেগুলো কিন্তু নাম তোমাদের পড়তে হবে। এবং আকরিকের ক্ষেত্রে একই কথা প্রযোজ্য, প্রত্যেকটা ধাতুর আকরিকের নাম ও সংকেত, এটা ভীষণ কমন কোয়েশ্চেন এই চ্যাপ্টার থেকে। এটা কিন্তু তোমাদের সবচেয়ে আগে এগুলো শিখতে হবে, তারপরে বাকি প্রশ্ন কি শিখবে না শিখবে, কিন্তু ধাতু সংকর, আকরিকের নাম, প্রত্যেকটা ধাতুর এবং তাদের সংকেত, এবং সংকর ধাতুর ক্ষেত্রে তাদের ব্যবহার, এগুলো কিন্তু শিখতেই হবে, আগে তৈরি করতে হবে। তো যে প্রশ্নটা আমি বলছিলাম সেটার আমি আগে এবার আলোচনাটা করছি। আচ্ছা, ধাতু সংকর ব্যবহারের সুবিধা হচ্ছে যে উপাদান ধাতুগুলো থেকে সংকর ধাতু অনেক বেশি কঠিন হয়। হ্যাঁ, যেমন হচ্ছে তামা নরম ধাতু, কিন্তু যখন তার সংকর ধাতু পিতল, কাঁসা ইত্যাদি আমরা তৈরি করা হয়, সেগুলো অনেক বেশি কঠিন হয়। সংকর ধাতু তৈরি করে জলবায়ুর প্রভাব থেকে ধাতুকে রক্ষা করা সম্ভব। জলীয় বাষ্প, অক্সিজেনের প্রভাবে লোহায় মরচে পড়ে, কিন্তু লোহার যে সংকর ধাতু স্টেনলেস স্টিল, তোমরা সবাই জানো স্টিলে কখনোই মরচে পড়তে দেখা যায় না। আচ্ছা, তারপরে প্রশ্ন আছে অ্যালুমিনিয়ামের দুটি সংকর ধাতুর নাম লেখো। অ্যালুমিনিয়ামের দুটি সংকর ধাতু হলো ম্যাগনেলিয়াম এবং অ্যালনিকো। ম্যাগনেলিয়ামের মধ্যে ম্যাগনেসিয়াম এবং অ্যালুমিনিয়াম উপস্থিত।
অ্যালনিকোর মধ্যে উপস্থিত অ্যালুমিনিয়াম, নিকেল, কোবাল্ট এবং আয়রন। তো দেখো এখানে আমি অ্যালুমিনিয়ামের সংকর ধাতুর কথা উল্লেখ করেছি, বাকি কিন্তু কপার বা ম্যাগনেসিয়াম ইত্যাদি তোমাদের সমস্ত সংকর ধাতুগুলোর নাম কিন্তু পড়তে হবে। আচ্ছা, তারপরে যে প্রশ্নটা রয়েছে, কার্বন বিজারণ পদ্ধতি দুটি সুবিধা ও দুটি অসুবিধা উল্লেখ করো। আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতি কোন ক্ষেত্রে ব্যবহার হয় এটা জানতে হবে। আচ্ছা, কার্বন বিজারণ পদ্ধতির সুবিধা হচ্ছে এই পদ্ধতিতে ব্যবহৃত যে কোকটা ব্যবহার করা হয় এটা সহজে পাওয়া যায় এবং এটা হচ্ছে সস্তা, একই সাথে প্রচুর পরিমাণ আকরিককে বিজারিত করা সম্ভব। কার্বন বিজারণের যে প্রথম ধাপে যে কার্বন মনোক্সাইডটা উৎপন্ন হয় সেটাকে আবার বিজারক হিসেবে ব্যবহার করা যেতে পারে, কিন্তু কিছু অসুবিধাও আছে, যেমন তীব্র তড়িৎধনাত্মক ধাতু হলে এই পদ্ধতিতে নিষ্কাশন করা সম্ভব হবে না। কোনো ধাতুর ক্ষেত্রে কার্বন বিজারণ পদ্ধতি যদি ব্যবহার করা হয় তাহলে ক্যালসিয়াম, অ্যালুমিনিয়াম, যেমন এই ধাতুগুলোর ক্ষেত্রে যদি আমরা কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করার চেষ্টা করি তাহলে তখন এই ধাতুগুলো কার্বনের সাথে যুক্ত হয়ে কার্বাইড যৌগ তৈরি করে, যেটা একটা অসুবিধা। সেইগুলো আমাদের তাহলে বিভিন্ন একটা নির্দিষ্ট ধাতুর ক্ষেত্রেই আমরা কার্বন বিজারণ পদ্ধতি ব্যবহার করতে পারবো, অন্য ধাতুর ক্ষেত্রে ব্যবহার করতে পারবো না। এই অসুবিধাগুলো আমাদের মাথায় রাখতে হবে। তার যে পরের প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, আকরিক থেকে ধাতু নিষ্কাশন কার্যত ধাতব যৌগের বিজারণ উদাহরণ সহ ব্যাখ্যা করো। তো এখানে বিজারণ এটা বোঝাতে হবে। তো দেখো এখানে একটা আগে তুমি বুঝিয়ে নাও ব্যাপারটা কি, তারপর যে কোনো একটা উদাহরণ দাও। আচ্ছা, ধাতব যৌগে কি হয়, ধাতুটা যেটা থাকে তার একটা ধনাত্মক জারণ স্তর থাকে, কিন্তু তারপরে সেটা মুক্ত ধাতুতে পরিণত হয়। তো সেই জন্য নিষ্কাশন প্রক্রিয়ার সময় ধাতব যৌগ থেকে আমাদের কি করতে হয়, ধাতব আয়ন এখানে কি হয় ইলেকট্রন গ্রহণ করে ধাতুতে পরিণত হয়। এবং আমরা জানি কোনো রাসায়নিক প্রক্রিয়া যেখানে ইলেকট্রন গ্রহণ হয় সেটাকে বিজারণ প্রক্রিয়া বলা হয়। সুতরাং ধাতব যৌগ থেকে আকরিক থেকে ধাতু নিষ্কাশন ধাতব যৌগের বিজারণ নির্দেশ করে। একটা উদাহরণ আমি এখানে রেখেছি, যেমন আমরা কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক নিষ্কাশনের ক্ষেত্রে জিঙ্ক অক্সাইড থেকে এখানে কি হয় কার্বন বিজারণ এখানে হয়, তার মাধ্যমে এখানে দেখানো হয়েছে যে জিঙ্ক কি হয়েছে, জিঙ্ক অক্সাইডে Zn+2 হিসেবে ছিল, জিঙ্ক ধাতু হিসেবে মুক্ত হয়েছে, অর্থাৎ Zn+2 দুটো ইলেকট্রন গ্রহণ করে জিঙ্ক ধাতুতে পরিণত হয়েছে। সুতরাং এটা একটা বিজারণ প্রক্রিয়া। তো তারপরে আমরা যে প্রশ্নটা রেখেছি, পরের যে প্রশ্ন সেটা হচ্ছে যে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে কিভাবে বিশুদ্ধ অ্যালুমিনা Al2O3 থেকে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশন করা হয় ব্যাখ্যা করো। এটা তোমরা তড়িৎ বিশ্লেষণ চ্যাপ্টারে এই প্রশ্নটা পেয়েছো। তো এখানে যেহেতু আমরা ধাতুবিদ্যা পড়ছি এখানেও এই চ্যাপ্টারে আবার প্রশ্নটা আসছে। আচ্ছা, তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম ধাতু নিষ্কাশনের জন্য বক্সাইট নেওয়া হয়, আমরা জানি Al2O3 2H2O। আচ্ছা, অ্যালুমিনিয়ামের সাথে কি কি মেশানো হয় তোমরা নিশ্চয়ই জানো, ফ্লুওস্পর, ক্যালসিয়াম ফ্লোরাইড ও ক্লায়োরাইড AlF3 3NF। এই দুটো জিনিস মিশিয়ে মিশ্রণটাকে গলিত অবস্থায় রাখা হয়। গলিত মিশ্রণে তড়িৎ বিশ্লেষণ করলে পরে ক্যাথোডে অ্যালুমিনিয়াম ধাতু উৎপন্ন হয়। এবারে এটা যদি 3 নম্বরের প্রশ্ন হয় তাহলে কিন্তু তোমাকে প্রথমে অ্যালুমিনিয়াম অক্সাইডের যে বিয়োজন সেটা দেখাতে হবে, তারপরে ক্যাথোড বিক্রিয়া অর্থাৎ কিভাবে অ্যালুমিনিয়াম আয়ন অ্যালুমিনিয়ামে পরিণত হচ্ছে সেটা দেখাতে হবে, অ্যানোড বিক্রিয়া কিভাবে হচ্ছে, ওখানে অক্সিজেন তৈরি হচ্ছে সেটা পুরোটাই দেখাতে হবে। আচ্ছা, তো তারপরের যেটা প্রশ্ন রাখা হয়েছে যে লোহায় মরচে পড়া নিবারণে, এটা ধাতুর ক্ষয় থেকে যে অংশটা এখান থেকে এটা করা হয়েছে, লোহায় মরচে পড়া নিবারণের উপায়গুলি উল্লেখ করো। লোহায় মরচে পড়া এটা তোমরা ছোট ক্লাসেও পড়েছো, এখানে আবার আমরা বলছি, আমরা আয়রন বা আয়রন নির্মিত যে জিনিসগুলো থাকে তার মধ্যে রং করা যেতে পারে, বার্নিশের প্রলেপ দেওয়া যেতে পারে, আর কি করা যেতে পারে জিঙ্ক, নিকেল বা ক্রোমিয়ামের একটা প্রলেপ দেওয়া হয় আয়রন দিয়ে তৈরি জিনিসগুলোর ওপর। এছাড়া আয়রনকে লোহিত তপ্ত অবস্থায় স্টিম চালনা করলে আয়রন কি হয় ফেরোসালফিউরিক অক্সাইডের তার উপর একটা আস্তরণ সৃষ্টি হয়, সেখান থেকেও আয়রনকে জলবায়ুর যে প্রভাব সেখান থেকে মরচে পড়াটাকে আটকানো যেতে পারে। আচ্ছা, তো তারপরে যে প্রশ্ন, অ্যালুমিনিয়াম পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয় কেন? আচ্ছা দেখো, অ্যালুমিনিয়ামের সঙ্গে যে একটা অ্যাসিডের বিক্রিয়া হয়, এবার আচার বা চাটনির মধ্যে কি থাকছে, ভিনিগার মেশানো হয়, ভিনিগারের উপাদান হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। তো সেই জন্য অ্যাসিটিক অ্যাসিড হচ্ছে একটা জৈব অ্যাসিড, তাহলে অ্যাসিটিক অ্যাসিড কি করবে, অ্যালুমিনিয়াম পাত্রের সঙ্গে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম ঘটিত লবণ উৎপন্ন করে যেটা বিষাক্ত, যার ফলে কি হয়
এই অ্যালুমিনিয়াম পাতে মোড়া আচার বা চাটনি যদি খাওয়া হয় তাহলে সেটা শরীরে বিষক্রিয়া হতে পারে। এই জন্য অ্যালুমিনিয়ামের পাতে মোড়া চাটনি বা আচার খাওয়া উচিত নয়। আচ্ছা, তারপরে কি মরিচা? কি মরিচা হচ্ছে যে লোহার জিনিসকে যদি আর্দ্র বায়ুতে কিছুদিন খোলা অবস্থায় রেখে দেওয়া হয় তাহলে লোহার উপর লালচে বাদামি রঙের শোধক ফেরিক অক্সাইডের যে আস্তরণ পড়ে তাকেই মরচে বলা হয়। আচ্ছা, আরো একটা প্রশ্ন এখানে রাখা হয়েছে যে কপার সালফেটের দ্রবণ রাখার জন্য লোহার পাত্র ব্যবহার করা যাবে না কেন? আচ্ছা দেখো, ধাতুদের একটা তড়িৎ রাসায়নিক শ্রেণী আছে। সেই শ্রেণীতে যে ধাতুগুলো ওপরের দিকে থাকে তারা নিচের দিকে অবস্থান করে, এরকম কোনো ধাতুর ক্ষেত্রে তাদের জলীয় দ্রবণ থেকে সেই ধাতুকে প্রতিস্থাপন করতে পারে। আচ্ছা, এই যে শ্রেণীর কথা আমি বললাম, এই শ্রেণীতে আয়রন কপারের ওপরে অবস্থান করে। তার ফলে কি হয়, আয়রন কপারের কোনো যৌগ থেকে তাকে প্রতিস্থাপন করতে পারে। এবার যদি লোহার পাত্রের মধ্যে কপার সালফেট দ্রবণ রাখা হয় তাহলে আয়রন কি করবে, ওই তড়িৎ রাসায়নিক শ্রেণীতে তার অবস্থানের জন্য কপারকে সে প্রতিস্থাপিত করতে পারে। প্রতিস্থাপিত করে দেখা যায় যে একটা লালচে রঙের, লালচে বাদামি রঙের আস্তরণ ফেলে, যেটা কপারটা অধক্ষিপ্ত হয় এবং ফেরাস সালফেট তৈরি হয়। তাহলে কপার সালফেটের দ্রবণ যদি লোহার পাত্রে রাখা যায়, কপার সালফেট তো আর কপার সালফেট থাকবে না, সমানে কপারটা অধক্ষিপ্ত হয়ে যাবে। তো এই কারণে কপার সালফেটের দ্রবণ রাখার জন্য লোহার পাত্র ব্যবহার করা যাবে না। আচ্ছা, তারপরের যে প্রশ্নটা রাখা হয়েছে, লোহার মরচে পড়ার কারণগুলো কি কি? আচ্ছা, এখানে আমরা জানি যে মরচে পড়ার কারণ কি কি। মরচে পড়ার জন্য হচ্ছে বায়ুতে কি থাকে, অক্সিজেন যদি থাকে এবং জলীয় বাষ্প যদি থাকে তাহলে কি হয়, আর্দ্র বায়ুতে কি হয়, অক্সিজেন ও জলীয় বাষ্প দুজনেই উপস্থিত থাকে লোহার জিনিসকে। তাহলে এই আর্দ্র বায়ুর সংস্পর্শে রাখলে সেখানে ধীরে ধীরে তার উপরে মরচেটা উৎপন্ন হয়, যেহেতু এর উপরে একটা এটা হচ্ছে একটা শোধক অক্সাইডের প্রলেপ পড়ে, মরচে মানেই তাই। এবং দেখা যায় যে লোহার মধ্যে যদি অশুদ্ধি রূপে লোহার থেকে কম তড়িৎ ধনাত্মক ধাতব পদার্থ যদি উপস্থিত থাকে, এই মরচে পড়া কিন্তু আরো বেড়ে যায়। বা বায়ুতে যদি বিভিন্ন গ্যাস উপস্থিত থাকে, কার্বন ডাইঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড ইত্যাদি উপস্থিত থাকলেও মরচে পড়াটা তাড়াতাড়ি হতে থাকে। বা জলের মধ্যে যদি ক্লোরাইড আয়ন বা সালফেট আয়ন থাকে, সেটাও দেখা যায় যে মরচে পড়াটাকে তাড়াতাড়ি হতে সাহায্য করে। তো এইগুলো হচ্ছে লোহায় মরচে পড়ার কারণ, এখানে নম্বর অনুযায়ী আমাদের লিখতে হবে। তারপরে আমরা আসছি সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন। এখানে আমরা জানি এই প্রশ্নগুলো 2 নম্বরের থাকে আমাদের প্রশ্নে। তো এখানে আমরা যেগুলো রেখেছি যে সংকেত সহ আয়রনের 2টি আকরিকের নাম লেখা। আমি তোমাদের বারবার বলছিলাম যে আমাদের সমস্ত যে ধাতুগুলো আমাদের আছে সেই সবকটা ধাতুরই আমাদের নাম শিখতে হবে এবং আমাদের প্রত্যেকটার সংকেত আমাদের জানতে হবে। আচ্ছা, আয়রনের আকরিকের ক্ষেত্রে হচ্ছে তুমি লিখতে পারো রেড হেমাটাইট, ম্যাগনেটাইট, এগুলো প্রত্যেকটা সংকেতগুলো লিখে দিতে হবে। রেড হেমাটাইট Fe2O3, ম্যাগনেটাইট Fe3O4। আচ্ছা, দস্তা বা জিঙ্কের আকরিক, এগুলো জিঙ্ক, কপার যা যা আছে সবারই কিন্তু আমাদের আকরিকগুলোর নাম জানতে হবে এবং সেগুলো আমাদের শিখতে হবে। আমি এখানে হয়তো একটা বা দুটো বলেছি, যেমন জিঙ্কের ক্যালামাইন আকরিকের কথা বলতে পারো, জিঙ্ক ব্লেন্ড বলতে পারো। তো কিন্তু জিঙ্ক ব্লেন্ড, ক্যালামাইন, জিঙ্কাইট, এর মধ্যে অনেকগুলোই তুমি নাম পাবে, কিন্তু তোমার যে কোনো দুটো শিখে রাখাটা সবসময় ভালো। জিঙ্ক ব্লেন্ড হচ্ছে ZnS, ক্যালামাইন ZnCO3, জিঙ্কাইট হচ্ছে ZnO। আচ্ছা, অ্যালুমিনিয়ামের একটি সম্পদ ধাতুর নাম ও তার ব্যবহার লেখো। এখানে হয়তো অ্যালুমিনিয়াম বলা হয়েছে, কিন্তু সমস্ত ধাতুগুলো যেগুলো তোমার এই চ্যাপ্টারে আছে প্রত্যেকটারই কিন্তু এটা শিখতে হবে। হ্যাঁ, তো অ্যালুমিনিয়ামের ক্ষেত্রে ডুরালুমিন, যেটা এরোপ্লেনের কাঠামো তৈরিতে ব্যবহার হয়, অ্যালুমিনিয়ামের একটা ভালো সম্পদ ধাতু, যেখানে প্রধান উপাদান হচ্ছে অ্যালুমিনিয়াম। তারপরের যে প্রশ্ন রয়েছে, অ্যামালগাম কাকে বলে, উদাহরণ দাও। অ্যামালগাম সাধারণত একটা ধাতু সংকর যার একটা উপাদান ধাতু হচ্ছে পারদ, তাকে অ্যামালগাম বলা হয়। যেমন হচ্ছে সোডিয়াম অ্যামালগাম। পরীক্ষাগারে বিচারক হিসেবে এটা ভালো ব্যবহার আছে। এরপরে আমরা যেটাই আসছি 5 নম্বর প্রশ্ন আমাদের, সেটা হচ্ছে থার্মিক মিশ্রণ কি। থার্মিক পদ্ধতির একটা ব্যবহারিক প্রয়োগ লেখো। আচ্ছা, থার্মিক মিশ্রণ মানে হচ্ছে 3 ভাগ ফেরিক অক্সাইড Fe2O3 এবং 1 ভাগ অ্যালুমিনিয়াম যখন মেশানো হয় এটাকে থার্মিক মিশ্রণ বলে। তো এইটাকে যে থার্মিক পদ্ধতিতে কি করা হয়, থার্মিক পদ্ধতি ব্যবহার করে রেল লাইন, ট্রাম লাইন ইত্যাদি লোহার মেশিন বা জাহাজের ভাঙা অংশগুলোকে জোড়া লাগানো হয়। এই পদ্ধতির সাহায্যে ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ প্রভৃতি
ধাতুগুলোকে ধাতু নিষ্কাশন করার ব্যবস্থা করা হয়। তারপরের যেটা প্রশ্ন গ্যালভানাইজেশন, এটাও তোমরা জানো, এটা ছোট ক্লাসে পড়েছো, তো এখানে আবার বলা হচ্ছে গ্যালভানাইজেশন কাকে বলে। লোহার জিনিসের উপর জিঙ্ক ধাতুর পাতলা প্রলেপ দিয়ে লোহাকে আবহাওয়ার প্রভাবজনিত ক্ষয় থেকে রক্ষা করা, অর্থাৎ লোহার উপরে যে মরচে পড়া যে পদ্ধতিটাকে যে আটকানো যে পদ্ধতি, সেটা হচ্ছে গ্যালভানাইজেশন বা জিঙ্ক লেপন। তো জিঙ্কের এরূপ প্রলেপ দেওয়া যে লোহার যে জিনিসগুলো সেগুলোকে গ্যালভানাইজড আয়রনও বলা হয়। আচ্ছা, সমুদ্রের পরের যেটা প্রশ্ন 7 নম্বর, সমুদ্রের জলে দ্রুত মরচে পড়ে কেন? আচ্ছা, সমুদ্রের জলে থাকে ক্লোরাইড আয়ন। তোমরা জানো সমুদ্রের লবণের মধ্যে সোডিয়াম ক্লোরাইড, ম্যাগনেসিয়াম ক্লোরাইড ইত্যাদি পাওয়া যায়। তো সমুদ্রের জলের মধ্যে থাকে ক্লোরাইড আয়ন। তো ক্লোরাইড আয়ন কি করে, এই যে মরচে পড়ার যে প্রসেসটা, এটাকে অনেকটা দ্রুত হতে সাহায্য করে। সেই জন্য লবণ জলের উপস্থিতিতে কি হয়, সমুদ্রের জলের মধ্যে যদি কোনো লোহার জিনিস থাকে সেখানে এমনি রাখা জিনিসের তুলনায় অনেক বেশি তাড়াতাড়ি মরচে পড়তে দেখা যায়। তো মরচে পড়ার থেকে এখান থেকে নানান রকম প্রশ্ন হতে পারে, এখানে কিছু রাখা হয়েছে সেই ধরনের প্রশ্ন। আচ্ছা, লোহার উপরে আমরা কি করতে পারি, দস্তা লেপন করতে পারি, টিন লেপনও করতে পারি। দস্তা লেপন এবং টিন লেপন দুটোভাবেই লোহার উপরে মরচে পড়া আটকানো যেতে পারে। তো এখানে লোহার উপর দস্তা লেপন এবং টিন লেপনের দুটি পার্থক্যের কথা এখানে বলা হয়েছে, যে দুটি পার্থক্য উল্লেখ করো। তো এখানে তোমাকে বলতে হবে যে দস্তা যখন লেপন করা হয় তখন সেই যে লোহার জিনিস সেই জায়গায় দস্তার যে প্রলেপ, জিঙ্কের যে প্রলেপটা, সেটা উঠে গেলেও কিন্তু লোহার মরচে পড়ে না। তাই লোহাকে এটা বেশি ভালোভাবে রক্ষা করতে পারে। কিন্তু যদি টিন লেপন হয় তাহলে কিন্তু সেই জায়গায় টিনের প্রলেপটা যদি উঠে যায় কোনো কারণে, তাহলে কিন্তু সেই লোহায় মরচে পড়তে শুরু করে। ফলে টিন লেপন কিন্তু লোহাকে তত ভালো রক্ষা করতে পারছে না। আচ্ছা, দস্তা প্রলেপ করা থাকলে, লেপন দেওয়া থাকলে সেই পাত্রে খাদ্যবস্তু রাখা যায় না, কারণ একটা দস্তা বা জিঙ্কের একটা বিষক্রিয়া আছে। আচ্ছা, কিন্তু টিন যদি প্রলেপ করা থাকে তাহলে সেই পাত্রে কিন্তু রাখা যায়, টিনের বিষক্রিয়া নেই। আমার পরবর্তী প্রশ্নটা এটাই আছে, এটা এরকমভাবেও প্রশ্নটা আসতে পারে, অর্থাৎ এরকমভাবে পার্থক্য যদি এবার না আসে, প্রশ্নটা ঘুরিয়ে কিন্তু এভাবেও দেওয়া যেতে পারে যে খাদ্যদ্রব্য সংরক্ষণে জিঙ্ক প্রলিপ্ত পাত্রের পরিবর্তে টিন প্রলিপ্ত পাত্র ব্যবহার করা হয় কেন? যেটা উত্তর তুমি এখানে যদি দস্তা লেপন টিন লেপনের মধ্যে পার্থক্য বলে সেখানেও লিখতে পারো, অথবা যদি তোমার প্রশ্নটা এইভাবে ঘুরিয়ে হয় তুমি সেখানেও দিতে পারো যে জিঙ্ক প্রলিপ্ত পাত্রে খাবার দাবার রাখাটা বিপজ্জনক, কারণ জিঙ্কের একটা বিষক্রিয়া আছে যেটা কিন্তু টিনের একেবারেই নেই। ফলে জিঙ্ক প্রলিপ্ত পাত্রে খাবার দাবারটা রাখা যাবে না, কিন্তু টিন প্রলিপ্ত পাত্রে হলে খাবার দাবারটা নিশ্চিন্তে রাখা সম্ভব। আচ্ছা, তারপরে 10 নম্বর প্রশ্ন, কপার নির্মিত একটি বস্তুকে অনেকদিন খোলা বাতাসে রেখে দিলে তার উপরে একটা সবুজ বর্ণের আস্তরণ পড়তে দেখা যায় কেন? দীর্ঘদিন যদি খোলা বাতাসে রেখে দেওয়া হয় তাহলে কপারের ওপর কপার অক্সাইডের একটা আস্তরণ তৈরি হয়। তো এই শিল্পাঞ্চলের বায়ুতে H2S উপস্থিত থাকে, তার জন্য কালো বর্ণের আস্তরণও অনেক সময় পড়ে, যেটা কি কপার সালফাইডের। তো এই আস্তরণটা কি হয়, আস্তে আস্তে বায়ুতে জারিত হতে থাকে, জারিত হতে হতে সবুজ বর্ণের বেসিক কপার সালফেট CuSO4 3CuOH2 এটা উৎপন্ন করে। আবার বায়ুর অক্সিজেন, কার্বন ডাইঅক্সাইড, জলীয় বাষ্প এগুলোর সমস্ত মিলিত প্রভাবে কি হয়, কপারের উপর সবুজ বর্ণের বেসিক কপার কার্বনেটেরও আস্তরণটা পড়তে দেখা যায়। CuCO3 CuOH2 এর স্তরও গঠিত হয়। এই যে রাসায়নিক পরিবর্তনগুলো হচ্ছে তার ফলেই আস্তে আস্তে খোলা বাতাসে যদি অনেকদিন রেখে দেওয়া যায় তাহলে কপারের জিনিসের উপর একটা সবুজ রঙের স্তর গঠিত হয়। আচ্ছা, তারপরের প্রশ্ন, কপার সালফেটের জলীয় দ্রবণে জিঙ্কের একটা টুকরো যোগ করলে কি হয়? ইলেকট্রনীয় তত্ত্বের সাহায্যে দেখাও যে এটি একটি জারণ বিজারণ বিক্রিয়া। তো আমি একটা ধাতুর তড়িৎ রাসায়নিক শ্রেণীর কথা একটু আগে বললাম, সেই শ্রেণীতে জিঙ্ক কপারের ওপরে অবস্থান করে। তার ফলে কি হবে, তার মানে কি হচ্ছে, জিঙ্ক ধাতু কপারের কোনো লবণ থেকে কপারকে প্রতিস্থাপন করতে পারবে। তো সেই একই কারণে কপার সালফেটের জলীয় দ্রবণে যদি জিঙ্কের টুকরো যোগ করা হয় তাহলে জিঙ্ক কি করে, কপার সালফেটের জলীয় দ্রবণ থেকে কপারকে প্রতিস্থাপিত করে, অধক্ষিপ্ত করে। তো এর ফলে অধক্ষিপ্ত কপার কি হয়, জিঙ্কের টুকরোর ওপরে জমা হয়, পৃষ্ঠতলের ওপরে জমা হয়, জিঙ্কের টুকরোগুলোকে লালচে বাদামি ছোপের মতো দেখায়। আচ্ছা, এখানে দেখো, এখানে তো আমরা সমীকরণটা লিখেছি, এখানে জিঙ্ক তো কি করছে, দুটো ইলেকট্রন বর্জন করছে।
বর্জন করে Zn+2 তে পরিণত হচ্ছে, আর কপার সালফেট যৌগে কপার Cu+2 হিসেবে ছিল। তো জিঙ্ক যে দুটো ইলেকট্রন বর্জন করে Zn+2 এবং Zn সালফেট হচ্ছে, তো সেই দুটো ইলেকট্রনই এই কপার সালফেটের মধ্যে উপস্থিত Cu+2 গ্রহণ করে কপার ধাতুতে পরিণত হচ্ছে। তাহলে এখানে যেহেতু ইলেকট্রন বর্জনটা জারণ এবং ইলেকট্রন গ্রহণটা হচ্ছে বিজারণ, জারণ এবং বিজারণ উভয়ই ঘটছে, সুতরাং এটাকে আমরা বলতে পারি এটা একটা জারণ বিজারণ বিক্রিয়া। আচ্ছা, তারপরের প্রশ্ন হচ্ছে জিঙ্ক অক্সাইড থেকে কিভাবে জিঙ্ক ধাতু পাওয়া যায়, বিক্রিয়াটি সমিত রাসায়নিক সমীকরণ লেখো। আচ্ছা, জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু পাওয়ার এটা হচ্ছে একটা কার্বন বিজারণ পদ্ধতি। কার্বন বিজারণ পদ্ধতিতে ধাতব অক্সাইডকে বিজারিত করে ধাতু পাওয়া যেতে পারে। তো একই সেই পদ্ধতি ব্যবহার করেই কার্বন বিজারণ পদ্ধতিতে জিঙ্ক অক্সাইডকে কি করা হয়, উচ্চ উষ্ণতায় কার্বন দ্বারা বিজারিত করা হয় এবং ধাতুতে পরিণত করা হয়। তো সেইটা সমিত রাসায়নিক সমীকরণ। তাহলে জিঙ্ক অক্সাইডের সাথে কার্বন যোগ করলে কার্বন জিঙ্ক অক্সাইডকে বিজারিত করে জিঙ্ক ধাতুতে পরিণত করে এবং নিজে কার্বন মনোক্সাইডে পরিণত হয়। তো সেই সমীকরণটা এখানে দেওয়া হয়েছে। তো এইভাবে জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক ধাতু পাওয়া যেতে পারে। এবারে আমরা এনেছি বহু বিকল্প উত্তরভিত্তিক প্রশ্ন, যেগুলোকে আমরা এমসিকিউ হিসেবে চিনে থাকি। তো এখানে বেশ কিছু এমসিকিউ রাখা হয়েছে। 1 নম্বর, চ্যালকোপাইরাইটস কোন ধাতুর আকরিক? এ জিঙ্ক, বি আয়রন, সি ম্যাগনেসিয়াম, ডি কপার। 2 নম্বর, নিচের সম্পদ ধাতুর মধ্যে কোনটিতে কপার থাকে না? এ স্টেনলেস স্টিল, বি পিতল, সি কাঁসা, ডি গান মেটাল। 3 নম্বর, কোন ধাতুটি থার্মিক পদ্ধতিতে নিষ্কাশন করা হয়? এ সোডিয়াম, বি অ্যালুমিনিয়াম, সি জিঙ্ক, ডি আয়রন। 4 নম্বর, কোন ধাতুটি জলের সঙ্গে সাধারণ তাপমাত্রায় বিক্রিয়া করে? এ সোডিয়াম, বি কপার, সি আয়রন, ডি জিঙ্ক। 5 নম্বর, নিচের কোন ধাতুটি তীব্র ক্ষারের সাথে ফোটালে হাইড্রোজেন উৎপন্ন করে? এ আয়রন, বি অ্যালুমিনিয়াম, সি কপার, ডি ম্যাগনেসিয়াম। 6 নম্বর, মোর্চের রাসায়নিক সংকেত হলো এ FeO.xH2O, বি Fe2O4, সি Fe2O3, ডি Fe2O3X.xH2O। তো এরপরে আমরা আসছি পরের যে প্রশ্ন সেইটাতে আমরা আসছি। সেখানে 7 নম্বর প্রশ্নে আসছি আমরা। 7 নম্বর প্রশ্ন হচ্ছে গ্যালভানাইজড আয়রন হলো প্রকৃতপক্ষে এ জিঙ্ক প্রলিপ্ত আয়রন, বি টিন প্রলিপ্ত আয়রন, সি নিকেল প্রলিপ্ত আয়রন, ডি ক্রোমিয়াম প্রলিপ্ত আয়রন। তোমরা নিশ্চয়ই জানো এমসিকিউ প্রশ্নের ক্ষেত্রে এই যেটা প্রশ্ন সেটা তুলে নিয়ে তারপরে যে আনসারটা সেই আনসারের নাম্বারটা দিয়ে সেটা লিখতে হয়। 8 নম্বর প্রশ্ন, লোহার মরচে পড়ার জন্য প্রয়োজনীয় উপাদান? এ নাইট্রোজেন অক্সিজেন, বি নাইট্রোজেন হাইড্রোজেন, সি অক্সিজেন হাইড্রোজেন, ডি কার্বন ডাইঅক্সাইড এবং জল। 9 নম্বর, প্রদত্ত কোন পরিবর্তনটি জারণ ক্রিয়া নির্দেশ করে? এ Fe থেকে Fe+2, বি ম্যাগনেসিয়াম+2 থেকে ম্যাগনেসিয়াম, সি Fe+2 থেকে Fe+3, ডি Sn+4 থেকে Sn+2। 10 নম্বর, প্রদত্ত কোন পরিবর্তনটি বিজারণ ক্রিয়া নির্দেশ করে? এ O থেকে O-2, বি S-2 থেকে S, সি O-2 থেকে O2, ডি Cl- থেকে Cl2। আচ্ছা, 11 নম্বর প্রশ্ন, কিসের ক্ষেত্রে তড়িৎ বিজারণ পদ্ধতি ব্যবহৃত হয়? এ উচ্চ তড়িৎ ধনাত্মক ধাতু, বি উচ্চ তড়িৎ ঋণাত্মক ধাতু, সি ধাতুকল্প, ডি হচ্ছে বর ধাতু। যেটা ঠিক হবে সেইটা বেছে নিয়ে সেই নম্বরটা দিয়ে লিখে দিতে হবে। 12 নম্বর প্রশ্ন, কোনটি জার্মান সিলভারে থাকে না? এ সিলভার, বি কপার, সি Zn, ডি হচ্ছে নিকেল। তো এই হলো আমাদের আজকের আমরা 3টে বিভাগে আমরা প্রশ্নগুলো অন্য দিনের মতোই আলোচনা করলাম। এই ধরনের প্রশ্ন আরও তুমি টেস্ট পেপারে পাবে, অন্য রেফারেন্স বইতেও পাবে। সেইগুলো তোমাদের ভালোভাবে আনসার করা উচিত, ভালোভাবে সময় ধরে এখন প্র্যাকটিস করা উচিত, যেহেতু পরীক্ষা এগিয়ে আসছে। তো সেইগুলো তোমরা এইভাবে প্র্যাকটিস করলে আশা করি তোমাদের উপকার হবে। সবাইকে অনেক ধন্যবাদ।